আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দিব এখনকার আলোচিত সকল দেশীয় খবর। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনামগুলো। আমরা বেঁচে থাকতে আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে পারবে না বলছেন হাসনাত আব্দুল্লাহ। মধ্যপ্রাচ্যে যুদ্ধ, ভারত থেকে উধাও ৩১ লাখ কোটি রুপি। নেশার টাকা জোগাতে শ্বশুরের বাসায় চুরি করতে গিয়ে বাবাসহ আটক জামাই। এবং সর্বশেষ জানাবো, ইরানে হামলা কি আন্তর্জাতিক আইনের মৃত্যু ঘটালো? প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনামগুলো, এখন জানাবো বিস্তারিত খবর। আমরা বেঁচে থাকতে আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে পারবে না বলছেন হাসনাত আব্দুল্লাহ। জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, বিভিন্ন আওয়ামী লীগ কালচারাল বিভিন্ন শক্তি মিডিয়া আওয়ামী লীগকে আবার রিভাইভড করার চেষ্টা করছে। আমাদের তরুণ প্রজন্ম যতদিন বাংলাদেশের বিভিন্ন পথে, প্রান্তরে, গ্রামে গঞ্জে ছড়িয়ে আছে, এ জুলাই স্মৃতি নিয়ে যারা বিভিন্ন পথে প্রান্তরে ছড়িয়ে আছে, আমরা জেগে থাকতে, আমরা বেঁচে থাকতে আপনাদের মিডিয়া আওয়ামী কালচারাল শক্তি আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনতে পারবে না। হাসনাত বলেন, আমাদের ফ্যাসিবাদের বিপক্ষের শক্তিগুলোর মধ্যে মতপার্থক্য থাকবে, পলিসি নিয়ে ডিসকাশন থাকবে, কিন্তু আওয়ামী লীগের বিপক্ষে আমরা সবাই একসঙ্গে লড়াই করে যাব। মধ্যপ্রাচ্যে যুদ্ধ, ভারত থেকে উধাও ৩১ লাখ কোটি রুপি। গত ২৮শে ফেব্রুয়ারি থেকে ইরানে যৌথভাবে হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। তৎক্ষণাৎ পাল্টা হামলা শুরু করে ইরানও। ইসরায়েল মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন স্বার্থ সংশ্লিষ্ট স্থাপনায় ব্যাপক হামলা চালাচ্ছে তেহরান। এতে অগ্নিগর্ভ হয়ে উঠেছে গোটা মধ্যপ্রাচ্য। ক্রমবর্ধমান সংঘাতের প্রভাবে ভারতীয় শেয়ার বাজারে বিক্রিতে বড় ধরনের চাপ তৈরি হয়েছে। ২৮শে ফেব্রুয়ারি সংঘাত শুরু হওয়ার পর থেকে বিনিয়োগকারীদের সম্পদ মূল্য থেকে প্রায় ৩১ লাখ কোটি রুপি মুছে গেছে। অপরিশোধিত তেলের দাম হঠাৎ বেড়ে যাওয়া, বিদেশি তহবিল প্রত্যাহার এবং ভারতের মতো বিশ্বের তৃতীয় বৃহত্তম অপরিশোধিত তেল আমদানিকারক দেশের জন্য বড় অর্থনৈতিক ধাক্কার আশঙ্কায় বিনিয়োগকারীরা চাপে পড়েছেন। ফলে ভারতের প্রধান শেয়ার সূচকগুলো ধারাবাহিকভাবে নেমে গেছে। শুধু সোমবারই বাজার মূলধন থেকে প্রায় ১২.৭৮ ট্রিলিয়ন বা প্রায় ১৩ লাখ কোটি রুপি হারিয়ে গেছে। বাজারের এই অস্থিরতা ঘটেছে অপরিশোধিত তেলের দামে বড় উলম্ফনের সঙ্গে সঙ্গে। ব্রেন্ট ক্রুডের দাম এক সপ্তাহে ২৫% বেশি বেড়ে সাময়িকভাবে প্রতি ব্যারেল $১১৪ ছাড়িয়েছে। কারণ এই সংঘাত বৈশ্বিক তেল বাণিজ্যের একটি গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল বিঘ্নিত করছে। ভারতের জন্য তেলের বাড়তি দাম বিশেষভাবে ক্ষতিকর, কারণ দেশটি তার মোট তেল চাহিদার প্রায় ৮৫% আমদানি করে। এতে মূল্যস্ফীতি, চলতি হিসাবের ঘাটতি এবং সরকারি আর্থিক চাপ নিয়ে উদ্বেগ বেড়েছে। বিশ্ববাজারে ঝুঁকি এড়িয়ে চলার প্রবণতার মধ্যে বিদেশি পোর্টফোলিও বিনিয়োগকারীরাও বিক্রি বাড়িয়েছেন। গত ৪টি লেনদেন শেষে বিদেশি বিনিয়োগকারীরা ভারতীয় শেয়ার বাজার থেকে প্রায় ২১,০০০ কোটি রুপি তুলে নিয়েছেন। এর ফলে ফেব্রুয়ারিতে আসা ২২,৬১৫ কোটি রুপির প্রবাহের একটি বড় অংশ উল্টে গেছে। উল্লেখ্য, ফেব্রুয়ারির এই প্রবাহ ছিল ১৭ মাসের মধ্যে সর্বোচ্চ। বড় কোম্পানি শেয়ার বাজারকে টেনে নামাচ্ছে। প্রায় সব খাতেই বিক্রির চাপ দেখা গেছে। বড় ক্ষতিগ্রস্তদের মধ্যে রয়েছে এইচডিএফসি ব্যাংকের শেয়ার ৩% বেশি কমেছে, আইসিআইসিআই ব্যাংক প্রায় ৪.৫% নেমেছে, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া শেয়ার ৫% বেশি পড়েছে, লারসেন অ্যান্ড টুব্রোর শেয়ার প্রায় ৫% কমেছে। তেল বিপণনকারী কোম্পানি বিপিসিএল, এইচপিসিএল এবং ইন্ডিয়ান অয়েলের শেয়ার ৮% বেশি নেমে গেছে। কারণ তেলের দাম বাড়লে জ্বালানির বিক্রয় মূল্য সমান হারে না বাড়ানো হলে তাদের মুনাফার মার্জিনে চাপ পড়ে। বিমান পরিবহন খাতে শেয়ারও আঘাত পেয়েছে। ইন্টারগ্লোব এভিয়েশনের শেয়ার ৭% বেশি কমেছে। এর কারণ জেট ফুয়েলের দাম বাড়লে লাভ কমে যেতে পারে এমন আশঙ্কা দেখা দিয়েছে। নেশার টাকা জোগাতে শ্বশুরের বাসায় চুরি করতে গিয়ে বাবাসহ আটক জামাই। নেত্রকোনায় নেশার টাকার জন্য বাবাকে নিয়ে শ্বশুরবাড়ির স্বর্ণালঙ্কা লুট করার অভিযোগ উঠছে ছেলের বিরুদ্ধে। এই ঘটনায় বাবা ছেলেকে আটক করেছে পুলিশ। রাতে নেত্রকোনার মদন পৌরসভার শ্যামলী রোডের একটি ভাড়া বাসা থেকে তাদের আটক করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, প্রায় ১.৫ বছর আগে মদন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের পরিচ্ছন্ন কর্মী ও পৌরসভার বাসিন্দা অমূল্যচন্দ্র দাসের মেয়েকে বিয়ে করে বরুণচন্দ্র কর্মকারের ছেলে তরুণ। বিয়ের ২ মাস পরই তরুণ তার স্ত্রী ও বাবাকে নিয়ে শ্বশুরবাড়ির এলাকা
কাকা মদনে চলে আসে। কিছুদিন পরই শ্বশুরের বাসার পাশে শ্যামলী রোড এলাকায় অরুমিয়ার বাসা ভাড়া নিয়ে বসবাস করেন। তরুণের বাবা মদন পৌরসভার মাতৃ জুয়েলার্সে কাজ করেন। প্রায় 1 সপ্তাহ আগে নেশার টাকার জন্য তরুণ ও তার বাবা বরুণ মিলে শ্বশুর অমূল্যের বাসা থেকে প্রায় লক্ষাধিক টাকার স্বর্ণালঙ্কা লুট করে নিয়ে যায়। রোববার রাতে পুনরায় নেশার টাকার জন্য শ্বশুরের ঘরে স্বর্ণালঙ্কা আনতে গেলে ধরা পড়ে। স্থানীয় লোকজন তাদের আটক থাকার খবর দেয়। পরে পুলিশ এসে তাদের থানায় নিয়ে যায়। তারা স্বর্ণালঙ্কা নেওয়ার বিষয়টি স্বীকার করে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ওই ভিডিওতে দেখা গেছে বাবা ছেলেকে স্থানীয় মানুষেরা আটক করে জিজ্ঞাসাবাদ করলে তারা নেশার টাকা জোগাতে চুরি করার কথা স্বীকার করেন। বরুণ চন্দ্র কর্মকার বলেন, টাকার চাপ ছিল তাই স্বর্ণালঙ্কা নিয়ে বিক্রি করে দিয়েছি, এটা করা আমাদের ঠিক হয়নি। তরুণ চন্দ্র কর্মকার বলেন, আমি আগে নেশা করতাম কিন্তু এখন আর নেশা করি না। আমার বাবা শ্বশুরের ঘর থেকে স্বর্ণালঙ্কা চুরি করছে আরও 1 সপ্তাহ আগে, এটা করা আমাদের ঠিক হয়নি। অমূল্যচন্দ্র দাস বলেন, আমার মেয়ের জামাই ও তার বাবা দুজনেই নেশাগ্রস্ত। আমি আগে ভালো করে খোঁজ খবর না নিয়ে মেয়ের বিয়া দিয়ে ভুল করছি। চুরি করার ঘটনায় থানায় অভিযোগ করা হয়েছে। মদন থানার অফিসার ইনচার্জ হাসনাত জামান জানান, চুরির ঘটনায় বাবা ও ছেলেকে আটক করে থানায় আনা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। ইরানে হামলা কি আন্তর্জাতিক আইনের মৃত্যু ঘটালো? ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সাম্প্রতিক একতরফা হামলার পর আন্তর্জাতিক আইন নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞদের একটি বড় অংশ মনে করছেন এই হামলা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। ফলে প্রশ্ন উঠছে, একবিংশ শতাব্দীর ধারাবাহিক যুদ্ধ কি ধীরে ধীরে প্রচলিত আন্তর্জাতিক আইন ব্যবস্থাকে মৃত্যু দিকে ঠেলে দিচ্ছে? জার্মানির হাইডেলবার্গে অবস্থিত ম্যাক্স প্ল্যাঙ্ক ইনস্টিটিউট ফর কম্পারেটিভ পাবলিক ল অ্যান্ড ইন্টারন্যাশনাল লয়ের পরিচালক এন পিটারসও এমন মত দিয়েছেন। তিনি জার্মান সরকারের আন্তর্জাতিক আইন বিষয়ক উপদেষ্টা পরিষদের সদস্য। জার্মান গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই অভিমত ব্যক্ত করেন। ইরানে চলমান একতরফা হামলার পর আরেকটি প্রশ্ন সামনে এসেছে। যেসব রাষ্ট্রে স্বৈরাচারী শাসন চলছে এবং যেখানে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ রয়েছে, সেখানে কি সামরিক হস্তক্ষেপের মাধ্যমে সে শাসন ব্যবস্থাকে উৎখাত করার ন্যায্য হতে পারে? ইরানের ক্ষেত্রে কি মানবিক হস্তক্ষেপের যুক্তি দেওয়া সম্ভব? মানবিক হস্তক্ষেপের অতীতের ঘটনা। মানবিক হস্তক্ষেপের ধারণা আন্তর্জাতিক আইনে দীর্ঘদিন ধরে আলোচিত। 1999 সালে বলকান অঞ্চলের দেশ কসোভে ন্যাটো সামরিক অভিযানের সময় এই যুক্তি সামনে আনা হয়েছিল। তখন সার্বিয়ার বাহিনীর বিরুদ্ধে আলবেনিয়ার বেসামরিক জনগণের উপর গণহত্যা সদৃশ গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ ওঠে। সে সময় জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অনুমোদন ছাড়াই ন্যাটো সেখানে ব্যাপক বিমান হামলা চালায়। সেই অভিযানে জার্মানি সহ বেশ কয়েকটি দেশ অংশ নেয়। তবে এন পিটার্সের মতে মানবিক হস্তক্ষেপের ধারণা সহজেই অপব্যবহারের ঝুঁকিতে থাকে। কসোভ হামলা ও গণহত্যা ইস্যু নিয়ে তীব্র বিতর্কের পরও আন্তর্জাতিক আইনে এ ধারণা শক্তভাবে প্রতিষ্ঠা পায়নি। বরং এখন সাধারণভাবে মনে করা হয় এ ধরনের পদক্ষেপ একতরফাভাবে নেওয়া উচিত নয়, তা জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অনুমোদনের অধীনেই হওয়া উচিত। পিটার্সের মতে ইরানের সরকার বিরোধী বিক্ষোভ দমনে সহিংসতা চালানোর কারণে এই হামলা করা হয়েছে এমন যুক্তি যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের সামনে আনেনি। মার্কিন প্রেসিডেন্ট বলেছিল তিনি ইরানি জনগণকে সহায়তা করবেন, কিন্তু জার্মান শুরু হওয়ার পর মানবিক হস্তক্ষেপের যুক্তি আর সামনে আনা হচ্ছে না। বরং এখন বলা হচ্ছে লক্ষ্য হল শাসন ব্যবস্থার পরিবর্তন। নিরাপত্তা পরিষদের অচল ব্যবস্থা। এন পিটার্স মনে করেন বড় কোনো সংকটের পর আন্তর্জাতিক আইন প্রায়ই নতুনভাবে ব্যাখ্যা করা হয় কিংবা বিকশিত হয়। যেমন 1994 সালের রুয়ান্ডা গণহত্যার পর রেসপন্সিবিলিটি টু প্রোটেক্ট বা সুরক্ষার দায়িত্ব ধারণাটি সামনে আসে। এই নীতির অধীনে গণহত্যা, জাতিগত নিচন বা মানবতা বিরোধী অপরাধের আশঙ্কা দেখা দিলে আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপ করার নৈতিক দায়িত্ব থাকে। কিন্তু ইরানের ক্ষেত্রে তেমন পরিস্থিতি তৈরি হয়নি। ফলে যাই বলা হোক না কেন, সামরিক হস্তক্ষেপের ক্ষেত্রে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অনুমোদন প্রয়োজন। বাস্তবে অবশ্যই পরিষদ অনেক সময় অচল হয়ে পড়ে, কারণ যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের মতো ভেটো ক্ষমতাধর দেশগুলোর স্বার্থ প্রায় একে অপরের সঙ্গে সাংঘর্ষিক হয়ে ওঠে। পিটার্সের মতে ইরানের ক্ষেত্রেও এই অচল অবস্থা সম্ভাব্য আন্তর্জাতিক পদক্ষেপকে বাধাগ্রস্ত করেছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ। আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে। নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।